আচ্ছা, তোমাদের গ্রুপে এমনিতেও মার্কস স্কিমের পিডিএফ দিয়ে দিছি। এখন আমরা মার্কস স্কিমটা এখানের মধ্যে দেখাও, তোমাদের কার কার কোন কোন কোশ্চেনে কনফিউশন আছে, যে মার্কস কেন কাটা গেছে, ওর কোন কোশ্চেন যদি এখনো না বুঝে থাকো তো ওগুলি বলবো, ওগুলি সলভ করে দেব। লাইট গুলো একটু বন্ধ করে দাও, পিছে 5টা বাদ দিয়ে। আফিফ, পিছে 5টা রাখো, হ্যাঁ, বাকিগুলো অফ করো। আর রাফিন ওই সাইডের গুলো বন্ধ করে দাও। কে? আচ্ছা ঠিক আছে, দেখবো নি। আল্লাহ আজিজুল, ওয়ালাইকুম আসসালাম ওয়াসির। ওকে, তো সবাইকে এখানে সামনে খেয়াল করো। তোমাদের এইবারের টেস্টে মার্কসের তাও ইমপ্রুভমেন্ট আসছে, কিন্তু আরো আনা লাগবে আর কি। তো এগুলোর উপর আমাদের টেস্ট আরো কয়টা হবে তো ওগুলো নিয়ে আমি বলবো। প্লাস তোমাদের তো অলরেডি দুইটা টিউসডেতে 1বি যে এনার্জি, ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ারের কোশ্চেন পেপার সলভিং হয়েছে। তোমাদের প্রবলেম গুলো শেষ না সব নাকি? কতটুকু বাকি? 1বি যে এনার্জিটা আছে। ওকে, তো তাহলে পরে তোমাদের সামনের যে টিউসডে, এই টিউসডে কত তারিখ পরে? 23rd, ঠিক আছে। তো এই 23rd নভেম্বর টিউসডেতে আমিও থাকবো এই বুকলেট সলভিং ক্লাসে। তো ওই দিনের বুকলেট সলভিং ক্লাসে তোমাদের 1বি এর যত প্রবলেম আছে সবগুলো সলভ করে ফেলবা, যে আমাদের মেকানিক্স একদম পুরোটা কভার করে ফেলতে হবে, কোশ্চেন পেপার সব। এন্ড কোশ্চেন পেপারের যে বুকলেটের যে প্রবলেমগুলো দেখাইতেছো এগুলা থেকে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হয়, স্টিল তোমরা যদি আসলে ফুল মার্কসটা না পাও এটা খুবই খারাপ লাগে দেখতে, বুঝছো? সো এই টিউসডেতে বুকলেট সলভিং ক্লাস, সামনে টিউসডেতে আর কি 1বি যে ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার, এই রিলেটেড যত কোয়েশ্চেনস আছে সবগুলি আমরা ওই টিউসডেতে সলভ করে ফেলবো। অলরাইট, ইন্ডিভিজুয়ালি আমরা বুকলেট নিয়ে সলভ করব। ওকে, তো আমরা আজান শেষ হইলে পরে সলিউশন ক্লাসটা স্টার্ট করতেছি। কি অবস্থা তোমার? হ্যাঁ,
আমি এখানে ক্যালকুলেটরে গ্রুপ চাচ্ছি ভাই আমার আর্ম বের করে রাখছে এক ভাই সুমাইয়া এবার যেন কত আসছে এরকম বলতে না পারলে পরে খারাপ লাগে না আরো বাড়াইতে হবে না মার্কস আরে পরের উইকে থেকে তো তখন ওই তাজওয়ার আবার আসা শুরু করে দিবে ওদের তো পরীক্ষা শেষ হয়ে যাবে কপিটা নিয়ে নিস ডাক দাও তো কপিটা নিয়ে নাও হ্যাঁ কপি দেওয়া হয়ে গেছে আর কি যারা যারা আসছে তারা কপি নিচ্ছে আর কি তুমি ওকে তো আমরা এখন এখানের মধ্যে দেখি কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 1 টাতে কি কারো কোনো কনফিউশন আছে যে কেন মার্কস কাটা গেছে কোন অপশনে এরকম কোশ্চেন নাম্বার 1 এ কারো প্রবলেম আছে One air B air 3 explain how the air resistance would have affected the calculation in B1 তো এখন air resistance যদি থাকতো তো তখন কি হতো হ্যাঁ এখানে রেখে দাও ওকে তো তাহলে কি জিনিস খেয়াল করো যে a student is given the following information for a particular attempt at a goal the initial velocity angle of release horizontal distance তো এখন air resistance যদি আসলেই কাজ করতো তো তখন কি হইতো horizontal distance তুমি যেটা বের করছো কত যে 1.5 মিটার horizontal distance travel করতে কতটুকু সময় লাগে এটা বের করছিলা না তো এখন তুমি কি ধরছিলা horizontal velocity কি ধরছিলা বলো তো মাহিন কনস্ট্যান্ট ধরছিলা নাকি কিন্তু আসলে তো horizontal velocity কনস্ট্যান্ট হইতো নাকি কমতো যদি air resistance থাকে horizontal velocity কমতো তো horizontal velocity যদি কম হয় তো তার মানে কি the time taken to cover that horizontal distance এটা কি হবে বাড়বে না তুমি ভাবছো ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলে সময় লাগতো এতটুকু কিন্তু আসলে এয়ার রেজিস্ট্যান্স যদি কাজ করে ভেলোসিটি কি হবে কমে যাবে তো কমে গেলে ভেলোসিটি যদি আস্তে আস্তে মুভ করে তো সেম ডিসটেন্স কভার করতে বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে বেশি সময় লাগবে তো ওই জিনিসটাই বলবা হ্যাঁ মক দিবে না
ওকে, সো সবাই তো এখানে সামনে দেখো মাহিন। তো এখন এখানের মধ্যে কি এয়ার রেজিস্ট্যান্স যদি থাকতো তো তাহলে বি1 এর ক্যালকুলেশন কিভাবে এফেক্ট করতো? টাইমটা কি আসতো মাহিন? বি1 এর টাইমটা বেশি লাগতো, তো ওই জিনিসটাই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 তে কারো প্রবলেম আছে? একটা হলো যে তোমার এয়ার রেজিস্ট্যান্স কাজ করলে কি হইতো? The ball would have been traveling with a decreasing horizontal speed, তো তাহলে পরে the time would increase। কি কি লিখছো? হ্যাঁ ঠিক আছে, এখানে মার্ক পাবা, ওটাই না, মিটার দিবা 1.5 মিটার। ওকে, বলো। ডায়াগ্রামটা তো তোমার প্যারাবোলিক আঁকতে হবে। তোমার এটা অলমোস্ট তুমি কার্ভটা হয় নাই আর কি, যে প্যারাবোলার যে কার্ভটা এটা হয় নাই। ছাড়বে তো হরাইজন্টালি, তাই না? যে হ্যাঁ বলো 2a3। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো মাহিন ফার্স্টে এই বুঝছো যে হরাইজন্টালি ছাড় কি প্যারাবোলা মানে কি, যে এই জিনিস এই এরকম যে তোমার এমন গ্রাফ আঁকতা না, এই গ্রাফ y ইকুয়াল টু x স্কয়ার এর গ্রাফটাই কি, এগুলো হলো তোমার প্যারাবোলা। আর x ইকুয়াল টু y স্কয়ার এর গ্রাফ দেখতে কেমন, এমন না? তো এইসব হলো প্যারাবোলিক গ্রাফ। এইসব গ্রাফ গুলি এই ও লেভেলস এ লেভেলস যত ভালো মতো দেখে রাখবা, পরে যে তোমার এইচএস এর সিলেবাস ওইসব এগুলা করতে সময় ইজি হয়ে যাবে, আর নাহলে পরে একটু কান্নাকাটি করে আর কি মানুষ। আচ্ছা, সো তাহলে A3 না আমরা, সো A3 তে কি বলতেছে? ক্যালকুলেট দ্য হরাইজন্টাল ডিসটেন্স অফ দ্য প্লেন ফ্রম দ্য ড্রপ জোন when releasing the package। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি? হরাইজন্টাল ডিসটেন্স অফ দ্য প্লেন ফ্রম দ্য ড্রপ জোন কি হবে? horizontal velocity of the package and the horizontal velocity of the plane দুটোটা সেম না? তো তাহলে যতক্ষণে প্যাকেজটা যে ড্রপ জোনে পড়বে ততক্ষণে কি প্যাকেজের হরাইজন্টাল ভেলোসিটিতে কোনো চেঞ্জ আসছে? তো তার মানে প্যাকেজটা যত টাইম ধরে এই হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করছে, প্লেনটাও সেম টাইম ধরে কি করবে? এই হরাইজন্টাল ডিসটেন্সটা ট্রাভেল করবে না? তো তার মানে প্যাকেজটার এইখান থেকে ড্রপ জোনে পড়তে যত সময় লাগবে, প্লেনটার ড্রপিং পজিশন থেকে ড্রপ জোন পর্যন্ত আসতে কি লাগবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম। তো তাহলে পরে এখানে কি হবে? তোমার ফার্স্টে এখানে কি বের করছিলা? টাইমটা বের করছিলা, তো এই টাইমের সাথে হরাইজন্টাল ভেলোসিটিটা মাল্টিপ্লাই করে দিলে কি পেয়ে যাবে? ডিসটেন্সটা পেয়ে যাবে, বুঝছো? তো এখানের জন্য এটা কি আসে দেখে, এই যে ফার্স্ট অফ অল তুমি টাইম বের করছিলা যে ওই 63 মিটার উপর থেকে নিচে নামতে কত সময় লাগতেছে, and during this time the package covered a horizontal distance and also a vertical distance, কিন্তু horizontal distance of the package and the horizontal distance of the aircraft দুটোটা কি ইকুয়াল। তো তাহলে এই টাইমটার সাথে যদি আমরা কি করি, the horizontal speed or the velocity of the aircraft multiply করি, তো কি পেয়ে যাবো? তার ডিসটেন্স। ওকে,
2 নাম্বার নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? B4 and C. Okay, so বলতেছে B4 is state why in practice the actual value of the kinetic energy on impact will be less than what you have calculated. কেন? Because আসলে কি হবে, air resistance কাজ করবে না। তো আসলে যদি air resistance কাজ করে, তো both the horizontal and vertical velocity of the package will what? Decrease. তো তার মানে আসল kinetic energy with which the package will make landing or make impact on the ground, এটা কি হবে, কম হবে। ওইটার জন্য শুধু না, এখানে মধ্যে ওই এনার্জিটা কমে যাচ্ছে, ওই জিনিসটা বলা লাগবে। এনার্জি ইজ ট্রান্সফার ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স অর ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট এয়ার রেজিস্ট্যান্স। আর তোমরা যারা আজকে আসো নাই, কিভাবে তোমরা নেক্সট দিন এসে মাস তোমাদের কপিস গুলি কালেক্ট করে নিয়ে যাবা, আর দেখবা কোন কোন জায়গায় ভুলগুলি গেছে, কারেকশন গুলি করে নিবা, ঠিক আছে? আর এমনিতে তোমরা যদি কোনো কোশ্চেন এরকম যে অ্যাকচুয়ালি এক্সাম দিতে সময় কোনো কোশ্চেন যদি মনে থাকে যে এই কোশ্চেনে প্রবলেম ফেস করছিলাম, তো এটা জিজ্ঞাসা করতে পারো, এটা বলে দিব। আর আমরা এই সলিউশনটা কিছুক্ষণ হবে, এরপর আমরা ইলেকট্রিসিটি করব। বুঝতে পারছো এটা? ওকে, তো এখন সি, তাই না? সি তে কি বলছে, মোস্ট এয়ার ড্রপস আর নট ফ্রি ফল এন্ড ইউজ প্যারাশুটস। তো প্যারাশুট ইউজ করলে পরে কি হয়, প্যারাশুট ইউজ করলে পরে ড্র্যাগ ফোর্সটা আরো বেড়ে যাবে না? তো ইভেন্চুয়ালি ড্র্যাগটা বেড়ে বেড়ে কার সমান হবে, যত ভেলোসিটি বাড়বে তত ড্র্যাগ বাড়বে, যত ভেলোসিটি বাড়বে তত ড্র্যাগ বাড়বে। ইভেন্চুয়ালি দ্য ড্র্যাগ ফোর্স উইল বি ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য প্যাকেজ। তো ড্র্যাগ আর ওয়েট যদি সমান সমান হয়ে যায়, তখন কি হয়, টার্মিনাল ভেলোসিটি রিচ করবে না। তো ওই জিনিসটা যে স্টেট ওয়াই ইউজিং দ্য প্যারাশুট কজেস লেস ড্যামেজ টু দ্য প্যাকেজ, বিকজ প্যারাশুট ইউজ করলে ডিসিলারেশন হবে বেশি, ডিসিলারেশন বেশি হলে ইমপ্যাক্ট ফোর্সটা কি হবে, কম কাজ করবে। বুঝা গেছে? তো এই জিনিসটাই যে reduces the acceleration of the package or reduces the speed on impact, যে কত ফোর্সে গ্রাউন্ডে ল্যান্ড করবে, এটা কি করে, প্যারাশুট থাকলে পরে আরো কম হয়, বিকজ প্যারাশুটটা কি করবে, ড্র্যাগটাকে বাড়ায় দিবে। তো যে কোনো একটা পয়েন্ট লিখলে হবে, অর দেওয়ার মধ্যে যে কোনো একটা পয়েন্ট লিখলে হয়ে যাবে। দেখো তোমাকে ছাড়া কত সুখে আছে। আচ্ছা, তো সামারি এটা শেষ। ওকে, সো এখন এরপরে আমরা দেখি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কারো কনফিউশন আছে? এটা তো ক্লাসে পুরোটা করাই দিছে, এটা তো আসলে থাকা উচিত না। কোনটা ভাই? 9.2 লিখছ না কে? পয়েন্টগুলো এগুলো তো মার্কস স্কিম আছে না, এটা তো মার্কস স্কিমে মিলাইতে পারো। ওই যে লাস্টের পয়েন্ট, তো NP2 আর 3 নাই, যে টেক অফ হবে তোমার লোয়ার কেই তে, ওইটা স্পেসিফিক এই পয়েন্টই তো, যে এট টেক অফ কাইনেটিক এনার্জি ইজ লোয়ার, এই পয়েন্টের কোনোটাই নাই। দেন ট্রাভেলস লেস ডিসটেন্স, এখানের মধ্যেও নাই। তো এই দুইটা পয়েন্ট লিখাই দিছে, কোন কোন পয়েন্টগুলি নাই। ওকে, এই কোশ্চেন নাম্বার 3 নিয়ে আর কার কোনো কনফিউশন আছে? আচ্ছা, মেসেজে কেউ মনে হয় লিখছে 3A টা। আচ্ছা, 3A এর এখানে খেয়াল করো, তুমি কি বুকলেট সলভিং ক্লাসগুলো করো নাই? এখানের মধ্যে তো আমরা বলছিলাম কি জিনিস, যে ইন রানের মধ্যে ফার্স্ট অফ অল কি করা হয়,
তারা ডিফারেন্ট হাইট থেকে নেমে টেক অফ করে দেখে যে কত হাইটটাকে তারা স্ট্যান্ডার্ড হিসেবে ধরবে, বিকজ বেশি হাইট থেকে নামলে পরে কি হবে, যত উপর থেকে নামবে তত বেশি জিপি কেইতে কনভার্ট হবে। তো তার মানে টেক অফ করতে সময় কাইনেটিক এনার্জি হবে কি বেশি। তো বেশি কাইনেটিক এনার্জি নিয়ে সে টেক অফ করলে পরে সমস্যাটা কি, বেশি কাইনেটিক এনার্জি নিয়ে সে টেক অফ করলে পরে সে এত দূরে যে ল্যান্ড করবে যে ওখানে তার ল্যান্ড করলে পরে ইনজুরি হওয়ার কতগুলি রিস্ক থাকতে পারে, ঠিক আছে। তো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য কি করব, ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা ইন রানের হাইটটা যত কম পসিবল তত রাখবো, অর অ্যাটলিস্ট এরকম রাখবো, তো তাহলে যেন কি করতে পারে, তারা সেফলি ল্যান্ড করতে পারে। তো ওই জিনিসটাই বলছে যে এক্সপ্লেন ইন টার্মস অফ ইনিশিয়াল এনার্জি অফ দ্য স্কি জাম্পার why a starting কি বলে why starting at a lower position will result in a safer landing। তো তাহলে লোয়ার পজিশন থেকে টেক অফ করলে পরে ল্যান্ডিং সেফ হবে কেন, বিকজ লোয়ার পজিশন থেকে টেক অফ করলে পরে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থাকবে কম, তো তার মানে ডিসটেন্স কম ট্রাভেল করবে, আর ল্যান্ডিং এর সময় কি হবে, ইম্প্যাক্ট ফোর্সটা তার কম এক্সপেরিয়েন্স করতে হবে। বুঝতে পারছো এটা? কি হয়েছে? আচ্ছা, এরপর কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ কারো কনফিউশন আছে? হ্যাঁ, ডায়াগ্রাম, ওকে। তো এখন এখানের মধ্যে খেয়াল করো, এই কোয়েশ্চেনটা খুবই মজার, এটা আমার কাছে আমার অনেক পছন্দের একটা কোয়েশ্চেন, বিকজ এই টেকনোলজি স্টুডেন্টকে গাধা বানায় দিচ্ছে আর কি, ফিজিক্সের স্টুডেন্ট, বুঝছো? তো এখন এখানের মধ্যে কি যে টেকনোলজি স্টুডেন্ট এরকম একটা কি বানাইছে, বোট বানাইছে। কেমন? The photograph shows a solar powered model boat built by some technology students। ঠিক আছে, কেমনে করে একটা অ্যাঙ্গেল দিয়ে পৌঁছে দিছে, দেখছো? তো টেকনোলজি স্টুডেন্ট এরকম বানাইছে, কিন্তু বোট কি করে না, মুভ করে না, ঠিক আছে। তো এখন কি জিনিস, this boat has a solar powered fan attached। তো এই যে ফ্যান, the fan blows air towards the sail। তো তাহলে ফ্যান এরকম ঘুরবে, দেন কি করবে, সেইলে একটা ধাক্কা দিবে, ওকে। তো সেইলে এরকম ধাক্কা দিলে পরে সে ভাবছে যে আরে নৌকা তো এমনিই চলে, তো সেইলে একটা বাতাস দাও, ফু দিলে পরে নৌকা মুভ করতে থাকবে। তো এখন টেকনোলজি স্টুডেন্ট এক্সপ্লেইন করতেছে, দেখো আমি ফিজিক্স বুঝি, কি বলতেছে, the technology student explains to a physics student that the fan exerts a force on the air and the air then exerts an equal force on the sail to drive। এখন ফ্যান যদি তোমার ঘুরে, তো তখন কি করবে, সামনে যে এয়ার আছে এয়ারটাকে ধাক্কা দিতেছে। তো সে বলতেছে ফ্যান যখন এয়ারকে ধাক্কা দেয়, এয়ার যে কি করবে, সেইলের উপরে ধাক্কা দিবে। টেকনোলজি স্টুডেন্টের এক্সপ্লেনেশন আর কি, টেকনোলজি স্টুডেন্ট বলতেছে যে fan exerts a force on the air and the air exerts an equal force on the sail to drive। কিন্তু সে তো আসলে ডিরেকশনটাই ভুলে গেছে, যে ফ্যান যদি এয়ারের উপরে ফোর্স দেয়, এয়ার কি যে আরেকজনের উপরে রিঅ্যাকশন দিবে, এটা তো মানুষ করে, যে মনে করো যে আরেকজনের সাথে চিল্লায় পারে না, বাসায় যা চিল্লায়, ঠিক আছে, এরপরে বাসার মানুষজন তখন ওরকম ওই ডায়লগটা দেবে মিমের মতো, পারন তো সবাই আমার লগে, ঠিক আছে, অমন অবস্থা, যে এখানের মধ্যে কি যার সাথে পারে তার সাথে রাগ দেখায়। কিন্তু এখানে তো এরকম না, ফিজিক্সের কনসেপ্ট কি, যে ফোর্স এক্সার্ট করবে তার উপরে কি আসবে, রিঅ্যাকশনটা ব্যাক আসবে, তাই এমন টাইপের ব্যাপার। তো এখানের মধ্যে ব্যাপারটা কি, যে অ্যাজিউম দ্যাট these two forces are equal for the rest of the question। তো তার মানে কি, the force exerted on the air by the fan and the force exerted by air on the sail, এই দুটো ভ্যালু কি সমান, এই জিনিসটা আমাদেরকে ধরতে বলছে, ওকে। তো এখন ফিজিক্স স্টুডেন্টরা তখন বলতেছে, the physics student tells them that according to Newton's laws of motion this will not work। ঠিক আছে, এটা কাজ করবে না, কেন? এখন বলতেছে identify the Newton's third law force that pairs with the force of the fan on the air। যে ফ্যান এয়ারের উপরে ফোর্স দিলে এটা থার্ড ল পেয়ার, মানে কি এটা রিঅ্যাকশন ফোর্সটা কোন জায়গার উপরে কাজ করবে, এয়ার এক্সার্ট করবে ফ্যানের উপর। তো তাহলে ফোর্স বাই এয়ার অন ফ্যান, রাইট। এরপরে কি, the boat is placed in the water and the fan is switched on, the boat remains at rest। ঠিক আছে, ওই টেকনোলজি স্টুডেন্টের বানানো বোট। তখন কি হয়েছে, ফ্যান ঘুরতেছে, কিন্তু তাইলে পরে কি হয় না, নৌকা চলে না। কি হয়েছে সমস্যা,
add labeled arrows to the diagram to show the 4 forces acting on the boat in this situation. তো চারটা ফোর্স কি কি? ফ্যান এয়ার এর উপরে ফোর্স এক্সার্ট করবে কোন দিকে? এইদিকে। এয়ার ফ্যানের উপরে ফোর্স এক্সার্ট করবে কোন দিকে? এই অপোজিট ডিরেকশনে। আর দুইটা ফোর্স কি কি আছে? নিচে হলো ওয়েট আর ভাইসা আছে কেন এটা? বিকজ অফ আপ থ্রাস্ট। তো তার মানে নিচে হলো ওয়েট, উপরে হলো কি? আপ থ্রাস্ট। তো তাহলে এগুলা লেবেল করবা। এটা হলো কি? ফোর্স বাই ফ্যান অন এয়ার, এটা হলো ফোর্স বাই এয়ার অন ফ্যান, উপরে হলো আপ থ্রাস্ট, নিচে হলো ওয়েট। সেলে তো দেয় নাই। আচ্ছা কোনটা? এমনি করে চশমা খুলতেছে নায়কের মতো হাত থেকে খুলে পড়ে। সমস্যা আছে। আচ্ছা তো তাহলে এই ছিল আমাদের লেভেলিংটা, বুঝতে পারছো আজিজুল? এমনিতে এরপর আর কার কোনো কনফিউশন আছে যে এই জিনিসটা এখন বলতে বলছে যে নিউটনস ল দিয়ে এক্সপ্লেইন করো যে কেন এটা চলবে না? বিকজ রেজাল্টেন্ট ফোর্স অন দা বোট ইজ হোয়াট? জিরো। যে যতটুকু বোটের উপরে ফোর্স সামনের দিকে আসছে ততটুকুই ফোর্স কি আসতেছে? পিছের দিকে আসতেছে, ঠিক আছে? যতটুকু নিচে ততটুকু উপরে। তো তার মানে রেজাল্টেন্ট কোনো ফোর্স নাই। তো রেজাল্টেন্ট ফোর্স না থাকলে রেস্টে থাকা অবজেক্ট কি থাকবে? রেস্টেই থাকবে। ওকে ভাই এর জায়গায় সেল লেখা পাস পারবে। ওকে এরপরে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কারো কনফিউশন আছে? এই যে করে যে অ্যাঙ্গেল ওইটা কি স্টার্টিং পয়েন্ট এন্ড গোল কি সেটা? এখানের মধ্যে কি 20 ডিগ্রিতে যতটুকু দূরে যাবে 40 ডিগ্রিতে কি হবে? আর একটু উপর দিয়ে যাবে না? তো এরকম এই যে এটা ফোর্সটা আমি যদি বলি বোটের একটা তাহলে কি কানেক্ট হবে? ফোর্সটা যে বোটের মধ্যে আসছে বোটের ফোর্স তাহলে কি কানেক্ট হবে? ফ্যান বলতে হবে, পরে বলবা যে ফ্যান এন্ড সেল সবকিছু কি কানেক্টেড কার সাথে? বোটের সাথে। তো তার মানে পুরো বোটের ওভারঅল বডি যদি তুমি ধরো তাহলে তার উপরে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আপওয়ার্ড ডাউনওয়ার্ড সব কি সমান সমান। তো এরকম আচ্ছা তো বুঝতে পারছো এটা ডায়াগ্রামটা? গোলের হাইটই তো তুমি জানো না কি? 40 ডিগ্রিটা তোমার তো 20 ডিগ্রিটা যদি এতটুকুতেই নিচে নেমে যায় 40 ডিগ্রি তো তোমার এখানের মধ্যে কি হবে? এখানে এসে তো তোমার কার্ভের প্যাটার্ন চেঞ্জ করে দিছে, এদিকে তো লিনিয়ার বানাই দিছো। এদিকে এই কার্ভটা যদি মেইনটেইন করতে তাহলে তো নিচে নামো। হ্যাঁ বলো। The ball did not reach the goal, it dropped before reaching it. হ্যাঁ এটা হয়। ওকে এরপরে কোশ্চেন নাম্বার 5 এ কারো তাহলে প্রবলেম নাই? তোমাদের মার্কস তাহলে এবার কাটা গেছে কোথায়? রাফেল তুমি যে 51 পাইছো বাকি 8টা মার্ক কই গেল? ভাই এই যে সবগুলোতে -81 82 এই তো পরে ভিতরে সেল দিতে হবে বলে সেল না ইয়ে দিতে হবে এয়ার। সেল কোনটা লেখা কোনটা? 4A2 এই যে হরাইজন্টাল ফোর্সেস এয়ার অন ফ্যান আর এয়ার অন সেল। ঠিক আছে
2.4 মার্কিং পয়েন্ট 4 কোনটা এটা কোশ্চেন নাম্বার 1 এর এটা আচ্ছা আমি তারপর আমি কি হয় সবগুলো কোনটা এটা 1b2 না এটা কি গোল বাস্কেটবলে গোল হয় এটা তো বাস্কেট হবে না আচ্ছা ওকে 0.41 লিখছো তো মার্কিং পয়েন্ট 4 এ তোমার এই সব গোল স্কোর হবে না এখন ওইটা রিজনটা লেখা লাগবে তো জিনিসটা the statement to explain why the ball will miss বুঝছো তো ওই জিনিসটা ওই রিজনিংটা লেখা লাগবে তুমি জাস্ট বলছো যে গোল স্কোর হবে না এখানে তো বলছে যে whether or not a goal will be scored তো তুমি বলবা যে গোল স্কোর হবে নাকি না কেন হবে বা কেন হবে না ওই জিনিসটা আচ্ছা এখানে তো এই যে প্যারাবোলা মানে একটু দেখে গেছে এটার জন্য আচ্ছা এখানে কেন -1 এটা দিয়ে তুমি ক্লাসে যেটা লিখাইছো তাইলে এই যে ভাই তুমি লিখা দিছে এটা তোমার লেখা because where the distance acts in practice so all GP is not converted to K which means তুমি যেটা লিখছো ওটাই বলেছিল ওটাই লিখছো আমি লিখছি প্যারাশুটিং ভাই একদম অ্যাকুরেট লিখেছি ওয়ার্ড টু ওয়ার্ড okay air resistance রেজিস্টারের জন্য এনার্জি ট্রান্সফার তো লিখছো এই লিঙ্কটা তাহলে পরে মার্ক হবে এখন এটা পুরোটা দেখা দাও আমি ভাবছি কিভাবে আমি পর্যন্ত তাই না হ্যাঁ লেস ইমপ্যাক্ট এনার্জি এটা তো ঠিক আছে এখানে মার্ক পাবে এক মার্ক পাবে কোনটা use Newton's laws of motion to explain why the boat does not move horizontally. The fan exerts a force on the air towards its wheels, and according to Newton's third law, the air exerts an equal force on the fan. The forces cancel each other out because they are connected to the same system. No resultant force horizontally. হ্যাঁ এখন মার্কিং পয়েন্ট 1 এর এখানে মধ্যে কি হয়েছে the fan exerts the force on the air towards the sail আচ্ছা আমি মার্কেটিং আপনাকে পয়েন্ট তাও যদি এটা কাছাকাছি নিজের লজিক ওয়াইজ দেখবা ওখানে মিলেই যাবে আমার সমস্যা হবে পার্সোনাল স্টেট করাতে তো কিছু নাই এখন so the boats as the force of the acts on the air force of air from the sun against the fan ফ্যানের উপরে কাজ করবে and ফোর্সটা কি হবে রিঅ্যাকশন ফোর্সটা ইকুয়াল হবে ইকুয়াল এর জন্য রেজাল্টেন্ট ফোর্স 0 দেখে
কোনো ফোর্স নাই, কি বলে কোনো মুভমেন্ট নাই এর ওখানে মধ্যে এই রেফারেন্সটা দেওয়া লাগবে, ফার্স্ট বা সেকেন্ড লয়ের রেফারেন্স। Force of fan on air will occur on the opposite side of the cell. তো এখানের মধ্যে ফ্যান থেকে যদি রিভার্স করে দাও তো তখন force of fan on air will occur on the opposite side of the cell. Opposite side of the cell বলতে এখানের মধ্যে এই জিনিসটা এরকম ডিরেকশনটা বলে দিবা যে ফ্যানটা এয়ারকে এখন ফোর্স দেবে কোন দিকে, লেফটে, তো তাহলে এয়ারটা ফ্যানের উপরে ডিরেকশনটা কোন দিকে দিবে, রাইটে দিবে, তো এটার জন্য মুভ করবে, বুঝছো? Force of air on fan. Not right. এই ব্র্যাকেট খুব লিখলে হবে না, যা দিচ্ছে ফার্স্টটা এলাও করছে তাহলে পরে পাবা না, ওইটা জামিকে বলে দিব বাড়াই দিব, কোথায় বলবো? জামি আসবে পরে, আসবে পরের দিন দেখাবো। আর নাই ভাই। কোনটা? The fan exerts a force on air and air exerts an equal force. এখানের মধ্যে তো ঘুরাই দিলে পরে তোমার ডিরেকশনটা নিয়ে বলতে হবে যে ফ্যানটা যখন ঘুরাই দিছো তো এয়ার এর উপরে এখন ফোর্স এক্সার্ট করবে কোন দিকে, কোনটা? তোমার তো উপরের দুইটা পয়েন্টই ঠিক নাই, তো এটার জন্য যে রেজাল্টেন্ট ফোর্স হবে ওই জিনিসটা কেমনে আসবে? তোমার উপরে দুইটা পয়েন্টের একটা হয় নাই। হ্যাঁ, ওখানের মধ্যে তোমার উপরের যে রিজনিংটা তুমি দিচ্ছ যে উপরে তুমি বললা যে এটা এটার জন্য অ্যাসেলারেশন হবে, বাট তোমার উপরের দুইটা রিজনিং এ যদি ভুল হয় তো তাহলে লাস্টে যদি বলো যে অ্যাসেলারেশন হবে তো ওই জিনিসটা তো আসলে সেন্স মেক করে না, বিকজ তোমার লজিক ওয়াইজ তো অ্যাসেলারেশন হওয়ার কথা না, বুঝছো? ওইরকম আর হচ্ছে ড্রপ জোন এই পর্যন্ত Air resistance required the ball motion, so it will cover less distance. Less distance না, same distance cover করবে বেশি টাইম। তুমি লিখছো যে কম ডিসটেন্স কভার করবে এবং সেইটা লেসার টাইম। তো বলছে B1 এর অ্যানসারে কি চেঞ্জ আসবে, তো তার মানে হরাইজন্টাল ডিসটেন্স ওইটাই কভার করবে। এখন সময়টা যে অ্যানসারটা কি বের করছো, টাইমটা বের করছো, তো টাইমটা নিয়ে কমেন্ট করবা যে তার কি ওই ডিসটেন্সটা কভার করতে বেশি টাইম লাগবে না কম, বুঝছো? হ্যাঁ, এয়ারে কম থাকলে ওই জিনিসটা বলার দরকার নেই, জাস্ট বলবা যে ভেলোসিটি তো কমে যাবে এয়ার রেজিস্ট্যান্সের জন্য, তো সেম 1.5 মিটার হরাইজন্টাল ডিসটেন্স কভার করতে টাইম লাগবে বেশি, সো ইট উইল টেক লঙ্গার টাইম। ওকে, আর কারো কোনো কনফিউশন বাকি আছে? সো এখন আমরা তাহলে কুইজের অ্যানসারটা বলি। আচ্ছা, সো এখন এখানের মধ্যে খেয়াল করো, এটার অ্যানসার হলো তোমার নাম্বার অফ লায়ার্স হলো 99টা আর ট্রুথ টেলার হলো একজন। কে লজিক দিতে লাগবে তো? হ্যাঁ, তাহলে প্রায় 5 মার্ক তো এনে দিয়ে দিবে। পার্টি ইনক্লুডস মি, সো আমি সহ 100 প্লাস, আমি 99 জনকে আসি, সো 99 তুমি বাইরের গার্ড, বাইরে দাঁড়াচ্ছো, এখন বাইরে একজন বাইরে চলছে, এরপর হ্যান্ডশেক করে কি ভাই আজকে কয়জন সত্যবাদীর সাথে কথা কইলেন, একজন কয় একজন, দুইজন, তিনজন, 99 জন এরকম। আচ্ছা, নেক্সট মিটিং এ জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি।
ECF মানে error carried forward. আমি এমপিটি বলে পরীক্ষা আর কি বলতে ওকে, সো এখন একটু এখানের মধ্যে খেয়াল করো সবাই যে অ্যানসারটা কেন এটা, যে 99টা লায়ার কিভাবে করে বের করবা বা একটা ট্রুথ টেলার আছে এটা কিভাবে বুঝবা। ফার্স্ট অফ অল খেয়াল করো যে ট্রুথ টেলাররা অলওয়েজ কি বলবে, সত্য কথা বলবে, তাই না? আর লায়াররা কখনো সত্য কথা বলবে না, সবসময় কি বলবে, মিথ্যা অ্যানসারটা দিবে। তো এখন টোটাল পার্টিতে তোমার 100 জন মানুষ ছিল, প্রতিজন কত থেকে কতর মধ্যে অ্যানসার দিছে, 0 থেকে 99 এর মধ্যে সবারই অ্যানসার কি, কারোটা কি মিলছে অ্যানসার নাকি সবার অ্যানসার আলাদা আলাদা? তো এখন খেয়াল করো যে তুমি জাস্ট ট্রায়াল এন্ড এরর বেসিসে এটা বের করতে পারো। কেমন? যদি এক পার্টিতে একজনও যদি ট্রুথ টেলার না থাকে, ঠিক আছে, 100 জনের মধ্যে 100 জনই মিথ্যাবাদী, সাপোজ 100 জনের মধ্যে 100 জনই মিথ্যাবাদী, তো বের হয়ে যে নাকি অ্যানসার দিছে যে 0, যে আমি একজন ট্রুথ টেলারের সাথেও হ্যান্ডশেক করি নাই, তো এটাকে সত্য কথা হয়ে গেল না? পার্টিতে সবাই মিথ্যুক, ঠিক আছে, পার্টিতে সবাই কি বলে, মিথ্যা কথা বলে। তো এখন একজন বের হয়ে বললো যে একটাও সত্যবাদীর সাথে কি করি নাই, হ্যান্ডশেক করে নাই, তো তার মানে সে কি বলে ফেলছে, সত্য কথা বলে ফেলছে না? তো তার মানে কি পার্টিতে 100টা লায়ার থাকা পসিবল না, বিকজ 0 ইজ অ্যান অ্যানসার, তাই না? একজন 0 অ্যানসার দিছে, তো তার মানে কি 100 জন কি হবে না, মিথ্যাবাদী হবে না। কি বুঝে নাই? ওয়ার্কিং ওখানের মধ্যে লজিকটা বলতেছি, এখানের মধ্যে আমাদের মেইন লজিকটা কি খেয়াল করো। যদি তোমার ট্রুথ টেলার থাকে মোর দ্যান 1, ঠিক আছে, তোমার যদি মোর দ্যান 1 ট্রুথ টেলার থাকে, তো তখন কি হবে, 2 জন ট্রুথ টেলার আছে জাস্ট, ঠিক আছে, যে সাপোজ আজিজুল আর মাহিন হলো ট্রুথ টেলার, বাকি সবাই আমরা মিথ্যুক, ঠিক আছে। তো এখন আজিজুল আর মাহিন পার্টিতে তারা যে হ্যান্ডশেক করবে বা তারা যে হ্যান্ডশেক করবে না, এটার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তো এখন ইদার তারা মনে করো যে তারা একজনে কি করে নাই, মাহিন আর আজিজুল হ্যান্ডশেক করে নাই, দুইজনে বের হয় কত কত অ্যানসার বলবে, দুইজনে 0 বলবে না? কিন্তু ডাবল অ্যানসার কি আছে কোনোটা, মাল্টিপল অ্যানসার তো নাই। তো তার মানে সেম অ্যানসার থাকা মানে কি, দেয়ার ইজ মোর দ্যান 1 ট্রুথ টেলার। তো যেহেতু সেম অ্যানসার নাই, তো তার মানে ট্রুথ টেলার আছে কয়জন, জাস্ট একজন। তো এই সেম অ্যানসার যে নাই, প্রত্যেকটা অ্যানসার যে ডিফারেন্ট, এই জিনিসটা হলো মেইন ক্লু। এভরিওয়ান গেভ হোয়াট, এভরিওয়ান গেভ আ ডিফারেন্ট অ্যানসার। তো পার্টিতে যদি জাস্ট একজন থাকে ট্রুথ টেলার আর বাকি সবাই যদি লায়ার হয়, তো তার মানে কি, যে নাকি অ্যানসারটা কি দিছে, 0 অ্যানসার দিছে, যে একটা ট্রুথ টেলারের সাথে কথা বলে নাই, ঠিক আছে, সবকে সব চোর হ্যাঁ সালে, ঠিক আছে, ওরকম। তো তাহলে পরে সে বেরিয়ে বললো কি একটা ট্রুথ টেলারের সাথে কি করি নাই, হ্যান্ডশেক করে নাই, তো তার মানে সে কি বলতেছে, একমাত্র সেই সত্যি কথা বলতেছে, বাকি সবাই কি লায়ার। বুঝতে পারছো? তো তার মানে টোটাল 99টা লায়ার আর একটা হলো ট্রুথ টেলার। তো মেইন হিন্টটা কোনটা, এভরিওয়ান গেভ আ ডিফারেন্ট অ্যানসার। বুঝতে পারছো? পরে পারছে, বাসায় যায়। হ্যাঁ, আচ্ছা, পরের এক্সামে আমরা এরকম আরেকটা রিডল দিব নি, সমস্যা নেই। ওকে, তো এখন সবাই লেকচার কপি বের করো।
ওকে, সবাই তাড়াতাড়ি লেকচার কপি বের করে ফেলো, হেডিং দাও পটেনশিয়াল ডিভাইডার। এটার পরে ইন্টারনাল রেজিস্ট্যান্সের একটা টপিক আছে, এরপর শেষ। এই মান্থের মধ্যে আমাদের রিলেশনশিপ পুরো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আরো আসবে, সামনে আসবে, মাঝে মাঝে দিয়ে ইউনিট 3 কয়েকটা জিনিস বলবো, ডিসেম্বরে বেশি হবে। ওকে, তো এখন সবাই একটু সামনে খেয়াল করো। তো নয়, তোমার কাছে মনে করো যে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস আছে যেটার রিকোয়ার্ড ভোল্টেজ হলো 3.7 ভোল্ট। ওকে, যে তোমার কাছে মনে করো যে একটা আইপড আছে, কাকে কি তুমি দুইজনকেই চাও? কারণ আকিবের সাথে আচ্ছা ঠিক আছে, এটা দেখো। ওকে, আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো তো নয়, যে তোমার কাছে একটা আইপড আছে, এই আইপডের চার্জিং ভোল্টেজ, যে রিকোয়ার্ড ভোল্টেজ কত? 3.7 ভোল্ট। অলরাইট, তো তোমার এত দাম দিয়ে একটা জিনিস কিনছো, তো এখন এটাকে কি তোমার কাছে আছে কি 6 ভোল্টের একটা ব্যাটারি আছে। তোমার ব্যাটারি হলো 6 ভোল্টের, যে পাওয়ার সাপ্লাই হলো তোমার 6 ভোল্টের, কিন্তু তোমার লাগবে কত? 3.7। তো এখন তুমি যদি আদর করে নে 3.7 ভোল্টের তোর লাগে, তোরে 6 ভোল্ট দিলাম, তো তাহলে পরে কি ওর ভালো হবে নাকি খারাপ হবে? তো তাহলে পরে এইখানের মধ্যে এসে আমাদের মেইনলি কি পটেনশিয়াল ডিভাইডারের কাজটা চলে আসে, যে কি জিনিস তোমার পাওয়ার সাপ্লাই হলো 6 ভোল্টের, তোমার আইপডের লাগবে কত? 3.7 ভোল্ট। সো ইফ you connect this with a high voltage power supply, what will happen? It will damage the device. So তাহলে পরে এই জিনিসটা আমরা কি করব না, চাবো না। তো এখন এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য কি করা যায় সুমাইয়া? how can we avoid the damage to this iPod? এক্স্যাক্টলি, যে আমাদের টোটাল পাওয়ার সাপ্লাই আমার কাছে আর ডিফারেন্ট কোনো পাওয়ার সাপ্লাইয়ের অপশন নাই, 6 ভোল্টের পাওয়ার সাপ্লাই এটা ইউজ করতে হবে। কিন্তু if the iPod is the only component connected to the power supply, so what will happen? It will itself, যে সে একাই কি পেয়ে যাবে, সব ভোল্টেজ পেয়ে যাবে না। তো তার মানে কি আইপডটা তখন নষ্ট হয়ে যাবে। So what we need to do, we need to carefully select a certain resistor so that এক্সট্রা কত ভোল্টেজ পাচ্ছে দেখো তো তনয়, 2.3 ভোল্ট এক্সট্রা পাচ্ছে না, টোটাল দিচ্ছে 6, তার লাগবে 3.7, তো তার মানে সেই এক্সট্রা কত পাচ্ছিল? 2.3 ভোল্ট বেশি পাচ্ছিল। সো উই উইল ইন্ট্রোডিউস আ রেজিস্টর ইন সিরিজ। ওকে, সিরিজে কেন, প্যারালেলে কেন দিলাম না? বিকজ প্যারালেলে দিলে পরে তো আইপডও 6 ভোল্ট পাইতো, তার প্যারালেলে যাকে দিতাম সেও 6 ভোল্ট পাইতো। ঠিক আছে, তো এখানের জন্য আমাদের কি ফিজিক্সটা বোঝা লাগবে। তো এখানে মেইনটা ব্যাপারটা কি, পাওয়ার সাপ্লাই তোমাকে দিবে 6 ভোল্ট, কিন্তু তোমার লাগবে এর থেকে কম। So what you need to do, you need to divide the voltage you are getting. তোমার যতটুকু লাগবে ওইটা তুমি রেখে বাকিটুকু কি করবা, অন্য এক্সটার্নাল আর একটা রেজিস্টর বা অন্য কিছুর মধ্যে দিয়ে ড্রপ করায় দিবা। সো তাহলে you will choose a resistor of such a resistance so that সে কি পেয়ে যায়, বাকি 2.3 ভোল্ট নিয়ে নেয়। তো তাহলে তোমার আইপডের যত দরকার সে তত পাচ্ছে, বাকিটুকু কি হচ্ছে, অন্য আরেকটা রেজিস্টরের অ্যাক্রসে ইউজ আপ হয়ে যাচ্ছে। বুঝা গেছে ব্যাপারটা? তো এই জিনিসটাই হলো আমাদের কি পটেনশিয়াল ডিভাইডারের কনসেপ্ট। এটা সিম্পলি কি আমরা সিরিজ সার্কিট পড়ে আসছিলাম না একদম শুরুতে? সিরিজ সার্কিট কি, সিরিজ সার্কিটের ক্যারেক্টারিস্টিকের মধ্যে এই জিনিসটা ছিল, ভোল্টেজটা কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। এটাই হলো আমাদের পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের কনসেপ্ট। কি জিনিস, ভোল্টেজ ইজ ডিভাইডেড হাউ, ইন দ্য রেশিও অফ রেজিস্ট্যান্সেস। যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। তো তার মানে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা দিবে এটা কি হয়ে যাবে, দুইটা রেজিস্টরের মধ্যে ডিভাইড হয়ে যাবে। কে বেশি পাবে কে কম পাবে ওটা ডিপেন্ড করবে কিসের উপর, তাদের রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর। যে বেশি রেজিস্ট্যান্স তার ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার ভোল্টেজ কম। রেজিস্ট্যান্স আগে মানে রেজিস্টরটা আগে পরে দিলে তো মানে আগে পরে দিলে কোনো সমস্যা নাই। সো এখন
ইম্পিডেন্সের এটা তোমাদের এখন নাই ওয়াসিওর, হ্যাঁ ইম্পিডেন্সের এই ব্যাপারগুলি তোমাদের অল্টারনেটিং কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের সময় ওগুলাতে আসবে। ওকে, ইম্পিডেন্সের এই ব্যাপারে আমরা এখন ডিসকাস করব না, এগুলি পরে। আচ্ছা, সো তাহলে এই পটেনশিয়াল ডিভাইডারের কনসেপ্টটা তো বুঝতে পারছো আফিফ, যে তোমার যতটুকু ভোল্টেজ লাগবে তুমি অতটুকু রেখে বাকিটুকু কি করে দিবা, এক্সটার্নাল সার্কিটে দিয়ে দিবা। সো আমরা কি করছি, আমরা তো হিউম্যান, আমরা তো এত বড় বডি সাইজ টু ব্রেন রেশিও, তো তাহলে পরে আমরা কি করি, অনেক বেশি চিন্তা করতে পারি, তাই না? তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো আমরা কি করছি। We have this resistance wire, okay? So এরকম বাংলা মিডিয়ামে রেজিস্টর কিন্তু এরকম করে আঁকে, আমরা যে রেজিস্টর আঁকি না এরকম বক্স করে আঁকি না, বাংলা মিডিয়ামে ওরা এটাকে বলে রোধ, ঠিক আছে? ভাই উপরেরটা তো বেশি রিয়েলিস্টিক লাগে। রোধ রোধ, ঠিক আছে, এটা তো বেশি রিয়েলিস্টিক মানে প্রতিরোধ। বাধা দেয় আর কি। ওই রেজিস্টর যেটা তো এরকম রোধ আর কি, বুঝছো? এরপরে তড়িৎ হলো তোমার কারেন্ট, বুঝছো? ওদের বাংলা, হ্যাঁ এগুলো আমি এইচএসসি সিলেবাস যখন পড়ছিলাম তখন কয়েকটা এরকম ইংলিশ ভার্সনে বই পড়তাম, তো সাথে বাংলাটাও লেখা থাকতো, ব্র্যাকেট ইংলিশও লেখা থাকতো এরকম। কিন্তু জীবনে সবচেয়ে আজব একটা জিনিস যে দেখছি ওটা কি, যে সাপোজ y ইকুয়াল টু 2x প্লাস 1, ঠিক আছে, আর আরেকটার মধ্যে আছে হলো 5y ইজ ইকুয়াল টু 6x প্লাস 7, এমন টাইপের। তো এখন তুমি y টাকে এই ইকুয়েশনে সাবস্টিটিউট করবা না, সাবস্টিটিউশনে বাংলা কি জানো, কে বলতে পারবা? না আফিফ, পরিবর্তন করা। y এর ভ্যালুটাকে, যে y ইকুয়াল টু 2x প্লাস 1, এটাকে তুমি সাবস্টিটিউট করবা এই ইকুয়েশনে। এই সাবস্টিটিউশনের বাংলা টার্মিনোলজি জানো কি বলে বাংলাতে এই সাবস্টিটিউশনটাকে? সাবস্টিটিউশন বলে হলো সিদ্ধ করা, ঠিক আছে? বলে যে y এর মানকে এত নং ইকুয়েশনে সিদ্ধ করিলে এমন আসে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে যেই ব্যাপারটা বলতেছিলাম খেয়াল করো। সো দিস ইজ আ রেজিস্ট্যান্স ওয়্যার, অলরাইট? তো এই হলো আমাদের রেজিস্ট্যান্স ওয়্যারটা। সো হোয়াট উই উইল ডু, এখানের মধ্যে খেয়াল করো যে রেজিস্ট্যান্স ওয়্যারটাই কি, দিস ইজ দ্য অনলি কম্পোনেন্ট ইন দ্য সার্কিট উইথ আ রেজিস্ট্যান্স, তাই না? তো তার মানে এই যে আমাদের পাওয়ার সাপ্লাই আছে 6 ভোল্টের পাওয়ার সাপ্লাই, হোয়াট ইট উইল ডু, এই 6 ভোল্টের পাওয়ার সাপ্লাই 6 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই করতেছে, ঠিক আছে? রাফিন সামনে দেখো। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এই 6 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই করতেছে, তো এই ওয়্যারটা রেজিস্ট্যান্স ওয়্যারটা একাই কি পেয়ে যাবে, ফুল 6 ভোল্ট পাবে। আমরা একটা জিনিস পড়ে আসছি, রেজিস্ট্যান্সের সাথে লেন্থের রিলেশনশিপ কেমন, রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ অফ ওয়্যার, আর রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। এরিয়া আমাদের এখন কাজে লাগবে না, লেন্থটা দিয়ে আমরা মেইনলি কাজটা করব। কি জিনিস দেখো, একটু আগে একটা কথা বলতেছিলাম বারবার, যে লাগবে হলো 3.7 কিন্তু দিচ্ছে হলো 6, তো তাহলে তোমার কি এমন একটা রেজিস্টর খুঁজে বের করতে হবে সে যেন এক্স্যাক্টলি কত ভোল্টেজ নেয়, এই আইপডের সাথে সিরিজে রাখলে পরে যেন এক্স্যাক্টলি 2.3 ভোল্ট ভোল্টেজ নিতে পারে। কিন্তু যত মন চায় তত রেজিস্ট্যান্স কি বানানো যায়, আমাদের রেজিস্টর গুলার তো ফিক্সড কতগুলি ভ্যালু আছে, বুঝছো? তো রেজিস্টর গুলা যত মন চায় তত রেজিস্ট্যান্সে আমরা কি করতে পারবো না, বানাইতে পারবো না। তো এইটার জন্য একটা সমস্যা, যে আমরা এক্সটার্নালি, যে সাপোজ এরকম তোমাদেরকে যদি ম্যাথ দেই, যে সাপোজ এখানে 6 ভোল্ট, ওর অ্যাক্রসে আমার ভোল্টেজ লাগবে হলো 4 ভোল্ট, এন্ড ওর রেজিস্ট্যান্স হলো 3.7 ওহম, এই হলো R2। ওকে, বাকি ভোল্ট গুলা কি করতে হবে, টোটাল 6 ভোল্টের মধ্যে বাকি 2 ভোল্ট ওর নিয়ে নিতে হবে। তো এখন তাহলে এই রেজিস্টরের রেজিস্ট্যান্স কত থাকা লাগবে, কে বলতে পারবা? 2.3 4 ভোল্ট
ভাই আই কত? আই তো জানা লাগবে না, এখানে মধ্যে খেয়াল করো এই জিনিসটা 1.85 আমি লিখে দিছি কিভাবে দেখো, জিনিসটা তোমার ভোল্টেজটা কি হয় রেজিস্ট্যান্সের রেশিওতে ডিভাইড হয় না। টোটাল ভোল্টেজ হলো 6, এর মধ্যে 4 ভোল্ট পাচ্ছে সে, বাকিটা নিবে কে R2। তো তাহলে ও পাচ্ছে 4 ভোল্ট, ও পাচ্ছে কি 2। তো তার মানে তাদের রেজিস্ট্যান্সের রেশিও কত 2:1। তো তার মানে ওর রেজিস্ট্যান্সটা যে এই 4 ভোল্ট যে পাচ্ছে ওর রেজিস্ট্যান্সটা কি 2 ভোল্টের রেজিস্টরের থেকে ডাবল, ওর রেজিস্ট্যান্সটা ডাবল, যে 3.7 হলো R2 এর রেজিস্ট্যান্সের কত টাইমস 2 টাইমস। তো তাহলে পরে R2 কত হবে ওটা বের করছি। তো এটা এরকম শর্টকাট এখন তোমাদের দরকার নাই, এগুলো যত করতে থাকবে আস্তে আস্তে নিজেরাই পারবা। হ্যাঁ ওইটাই। তো এখন এখানের মধ্যে দেখো যে রেজিস্ট্যান্স লাগবে কত রাফিন, রেজিস্ট্যান্স লাগবে হলো 1.85 ওহম। এখন আমরা কি চাইলে যে কোনো এরকম ফিক্সড রেজিস্টর 1.85 ওহমের ফিক্সড রেজিস্টর যে কোনো জায়গা থেকে তুলে আনতে পারবো? পারবো না। তো এর জন্য আমরা কি করব, এরকম ফ্লেক্সিবল একটা সিস্টেম সেটআপ করব সো দ্যাট আমাদের যত মন চায় তত রেজিস্ট্যান্স কি করতে পারি নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো ওই জিনিসটার কনসেপ্টটা আমরা এখন বিল্ড আপ করব। কিভাবে দেখো, এক্স্যাক্টলি ওয়্যারের লেন্থটাকে ম্যানিপুলেট করে। হ্যাঁ এরিয়া ম্যানিপুলেট করলে পরে আরো কমপ্লেক্সিটি বেড়ে যাবে, যে কোন একটাকে ফিক্স রেখে বাকিগুলো চেঞ্জ করবে। রেগুলেটরে ভেরিয়েবল রেজিস্টার ওটা অন্য জিনিস, এরকমও কাজ করে, এই জিনিসটাও কাজ করতে পারে, ওটা বলবো। ওকে, তো এখন সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো যে ব্যাপারটা বলতেছি কি জিনিস, ইফ দ্য হোল লেন্থ অফ দ্য ওয়্যার, ওর অ্যাক্রসে যদি একটা ভোল্টমিটার লাগাই তো তাহলে এখানে ভোল্টমিটারের রিডিং আসবে কত, পাওয়ার সাপ্লাই কত সাপ্লাই করতেছে আফিফ 6 ভোল্ট সাপ্লাই করতেছে। তো তার মানে অ্যাক্রস দ্য হোল লেন্থ অফ দ্য ওয়্যার কত ভোল্টেজ পাবো 6। ওকে, হোয়াট ইফ পুরা লেন্থটা না নিয়ে ও আচ্ছা ওগুলো সবগুলো মনে নেই। টাঙ্কির বাংলা কি জানো, ইয়ার এই কেদারা কেদারা কেদারা। আচ্ছা টাঙ্কির বাংলা কি জানো, যে ওই পানির ট্যাঙ্কি থাকে না, ওই তো এখন ওইটা তুমি মারো নাকি ওটা অন্য ব্যাপার। এই যে আফিফের সাথে মারো না দেখে আফিফ মারতেছে তোমাকে। আচ্ছা তো এখন এখানের মধ্যে এই কি বলে পানির যে ট্যাঙ্ক থাকে ওটার বাংলা কেউ বলতে পারবে? এটার বাংলা মানে জীবনে কল্পনা করতে পারবে না এটার বাংলা এটা। এই পানির ট্যাঙ্কি ওটার বাংলা কি? ট্যাঙ্ক, ট্যাঙ্কটাকে বাংলায় এমনি টাঙ্কি বলে, তেমনিতে ইয়ে কি মেন বাংলাটা কি কেউ জানো?
পানি রাখার জায়গা। এত সুন্দর করে বললে তো হয়েছিল। এটা তো আমি কোয়েশ্চেনে শুনে আমি ভাই এটা কি কইছে আমি বুঝতেছি না, ঠিক আছে? কি বলে? কি বলে ভাই, চৌবাচ্চা ভাই এটা জানতাম ঠিক আছে? টাঙ্কি মানে তো বিয়ে হয়। ভাই কাঠের জায়গায় চৌবাচ্চাতে পানি আচ্ছা, তা এখন সবাই একটা এখানের মধ্যে খেয়াল করো। ওয়াসিউর নলেজ অফ 4 কিডস। আচ্ছা, তা এখন সবাই একটা এখানে খেয়াল করো যে কথাটা বলতেছিলাম। কি জিনিস? ফার্স্ট অফ অল আমরা যদি পুরো ওয়্যারের অ্যাক্রসে ভোল্টমিটার অ্যাড করি তো তখন আমাদের রিডিং আসবে কত? 6 ভোল্ট। হোয়াট অ্যাবাউট উই অ্যাটাচ দ্য ভোল্টমিটার বিটুইন দিস টু পয়েন্টস? এখন এখানে একটা ভোল্টমিটার অ্যাড করলে পরে এই ভোল্টমিটারের রিডিংটা কত আসবে? পুরো 6 আসবে। এখন 6 এর থেকে কম হয়ে গেছে না, যে এতটুকু লেন্থ অফ ওয়্যার কি করছে আমরা বাদ দিছি নাকি? সো তার মানে পুরো লেন্থ অফ ওয়্যার ধরে কি হইতে থাকে? ভোল্টেজটা ইউজ আপ হইতে থাকে। সো তার মানে ইফ উই ইউজ আ লেসার লেন্থ অফ ওয়্যার অর শর্টার লেন্থ অফ ওয়্যার, তো তখন কি হবে? the voltage that will be dropped across that specific length ওটা কি হবে? কম আসবে। তো এই কাজটাই আমরা করব। কি করব দেখো, মেইন কাজটা কি করে খেয়াল করো। সাপোজ আমার লাগবে কত? 3.7 ভোল্ট তনয়ের আর কি ওই আইপডের চার্জার, ঠিক আছে? তো এখন তনয় কি করবে, ওর আইপডটা এরকম সার্কিটে কানেক্ট করবে। এই যে অ্যারো দিয়ে যে দিছি, অ্যারোটা কি? এই অ্যারোটা আসলে মিন করে এটা একটা মুভেবল কন্টাক্ট, ঠিক আছে? এটা কি? এটা হলো একটা মুভেবল কন্টাক্ট, এটাকে আমরা ডানে বামে সরাইতে পারবো। তো এখন দেখো তনয় কি করবে, এখানের মধ্যে সে কি করলো, সে এটাকে যদি এই সাইডে মুভ করে তো তখন কি the length of wire between these two points বাড়বে নাকি কমবে? এখন এতটুকু লেন্থ আছে, এখন সে যদি এটাকে কোন দিকে নেয়, লেফটে নেয়, তো তার মানে কি এরকম লেফটে নেওয়া মানে আসলে এই কাজ করতেছে, সরি, যে আগে এই পজিশনে ছিল এখন সে কি করলো আর একটু লেফটে নিছে, মানে আগের থেকে এখন লেন্থটা কি হয়েছে, বেড়ে গেছে না? তো এখন আইপডের ভিতরে তাহলে কি বেশি ভোল্টেজ যাবে নাকি কম ভোল্টেজ যাবে? বেশি ভোল্টেজ যাবে। আর যদি আমরা মুভেবল কন্টাক্টটাকে কোন দিকে সরাই, রাইটের দিকে মুভ করে, তো তার মানে কি লেন্থ অফ ওয়্যার বিটুইন দা টু পয়েন্টস কি হচ্ছে, কমে যাচ্ছে। তো তার মানে ভোল্টেজটা কি পাবে, কম পাবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিটেইলসে ডিসকাস করব নেক্সট ক্লাসে। আজকে জাস্ট আমরা কনসেপ্টটা বলে রাখলাম। কোনটা? ওইটা তোমার পাওয়ার সাপ্লাইয়ের কত এন্ড তোমার আইপডের রেজিস্ট্যান্স কত, দুটোটার উপরে ডিপেন্ড করবে কত রেজিস্ট্যান্স দরকার, ঠিক আছে? হ্যাঁ, আজকে জাস্ট আমরা এই পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের কনসেপ্টটা বুঝাইলাম যে ভোল্টেজটাকে কিভাবে করে ডিভাইড করে। নেক্সট দিন আমরা ক্যালকুলেশনের এইসব দেখব। হ্যাঁ